বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা খুব বেশি ভালো আছো। বন্ধুরা, আমি আমার জীবনে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত কোনো সুখের দেখা পেলাম না। প্রত্যেকটা মানুষ তাদের জীবনে কোনো না কোনো দুঃখ কষ্ট কিন্তু থেকেই। বন্ধুরা, আমি বিয়ে করেছি, কিন্তু বিয়ে করেও আমি আমার স্বামীর আদর ভালোবাসা সব কিছু থেকে বঞ্চিত। আসলে আমার স্বামী সে একজন প্রবাসী হওয়ার কারণে দিনের পর দিন আমি এক অবহেলিত স্ত্রী। কিন্তু বন্ধুরা, আমার নিজের ছোট ভাই সে আমার কাছেই থাকে। আমার মা বাবা নাই, তারা ছোটবেলায় একটা রোড অ্যাক্সিডেন্টে তারা মারা যায়। এরপর থেকে আমি আমার ছোট ভাই সাজিদকে নিয়ে আমি নানার বাড়িতেই বড় হয়েছি। কিন্তু বন্ধুরা, যখন আমি আমার নানার বাড়িতে বড় হয়েছি, আমার যখন বিয়ের বয়স হয়েছে, বিয়ের বয়স হওয়ার আগেই তারা আমার বিয়ে দিয়ে ফেলেছে বাল্য বয়সে। আর ঠিক তখন থেকে আমি যখন স্বামীর ঘরে আসলাম, স্বামীর বাড়িতে আসলাম, সঙ্গে আমি আমার ছোট ভাই সাজিদকেও আমার স্বামীর সংসারে ওকে নিয়ে আসি। কিন্তু বন্ধুরা, আমার স্বামী ছিল একজন প্রবাসী মানুষ, আর আমার শ্বশুর শাশুড়ি কেউই ছিল না। সেইখানে আমার দুই ননদ ছিল, তাদেরও ধীরে ধীরে বিয়ে হয়ে গেল। বন্ধুরা, আজকে এই যে আমার স্বামীর এত বড় একটা বাড়ি, এই বাড়িতে কোনো মানুষ নেই, আমি আর আমার ভাই। তো বন্ধুরা, নিজের দুঃখের কষ্টের কথা কি বলবো। আসলে অনেক সময় আমাদেরকে অনেক নিষিদ্ধ কাজ করতে হয়, অনেক সময় অনেক পাপ কাজ আমাদেরকে করতে হয় বাধ্য হয়ে। তেমনই একটা কাজ আমি ভুলবশত করে ফেলেছি। আমি জানি না এটা আমার আসলে করাটা উচিত হয়েছে কিনা। তো বন্ধুরা, বাকিটা তোমরাই বলবে। আজকে আমি আমার জীবনের একটা ছোট্ট একটা স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার ভাই সাজিদের সঙ্গে আমার কি হয়েছিল, আর আমার স্বামীকে আমি কি এই সত্য ঘটনা বলবো নাকি বলবো না। তাহলে চলো বন্ধুরা, গল্পটা একেবারে প্রথম থেকে শুরু করি। বন্ধুরা, আমার নাম নাজমা। আমি খুব হতভাগী বলা চলে। ছোটবেলা থেকে আমি মা বাবার আদর্শ আগে বড় হয়েছিলাম। আমার যখন প্রায় 7 বছর, আমি তখন স্কুলে পড়ি। আমার মা বাবা তারা দুজনই ছিল চাকরিজীবী, তারা দুজনই শহরে চাকরি করত। আমি দাদা দাদির কাছেই বড় হতাম। কিন্তু বন্ধুরা, একদিন খবর আসলো তারা দুজন নাকি আসলে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর তাদের কয়েক বছর পর আমার দাদা দাদিও মরে যায়। তারপর বন্ধুরা, আমার আর বাপের বাড়িতে জায়গা হলো না, আমি চলে আসলাম নানার বাড়িতে। সেইখানে আমি থাকতে শুরু করলাম। আর তখন আমার ভাই সাজিদ, সে ছিল ছোট্ট, তার মাত্র 3 বছর বয়স। এই 3 বছর বয়স, সেখান থেকে আমরা মামা মামিদের কাছে বড় হয়েছি, লালন পালন করেছে আমাদেরকে। আমরা অনেক আদরে বড় হয়েছি বলা চলে। কিন্তু আপনি মামার বাড়িতে যে আদরটুকু পাবেন, বাপের বাড়িতে কিন্তু তার থেকেও বেশি পাবেন। তো যাই হোক, আমাদের কোনো কষ্ট নাই। আমরা যতটুকু আদর সোহাগ পেয়েছি ততটুকুতেই শুক্রিয়া। তো বন্ধুরা, এইভাবে আমাদের কয়েকদিন চলে গেল। আমার বয়স যখন ঠিক 15 বছর, হ্যাঁ, যখন আমার ঠিক 15 বছর। আর মেয়েদের বয়স আসলে ধরা যায় না, বোঝা যায় না। দেখবেন অনেক সময় অনেক মেয়ের বয়স কিন্তু 12 বছর 13 বছর। তাছাড়া তাদের শরীর স্বাস্থ্য দেখলে কিন্তু বোঝা যায় না। দেখবেন একটু বয়সের তুলনায় শরীর স্বাস্থ্য একটু মোটা হয়ে গেছে বা একটু বড় হয়ে গেছে, হ্যাঁ, তাদের বয়স কিন্তু আসলে বোঝা যায় না। কিন্তু ছেলেদের বয়স কিন্তু বোঝা যায়। যেমন একটা ছেলের বয়স 18 বছর হলেও কিন্তু সে কিন্তু ছোটই থাকে, হ্যাঁ। কিন্তু একটা মেয়ের 12 বছর বয়স হলে কিন্তু দেখবেন তার গঠন আকৃতি কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো আমার মামা মামি আমাকে আসলে 15 বছর যখন আমার বয়স হয়েছিল, তখন তারা আমাকে বিয়ে দিয়ে ফেলেছে। আমার আইডি কার্ড কোনো কিছুই তখন হয় নাই, ঠিক আছে। তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমি এখন বিয়ে করব না, আমি কাজকর্ম
করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। তাছাড়া আমার ভাই সাজিদ, ওর মাত্র তখন 11 বছর চলছিল। ওর একটা ভবিষ্যৎ আছে। আমি চেয়েছিলাম কাজকর্ম করে ওকে ভালো পড়াশোনা করে ওর একটা ভবিষ্যৎ গড়ার জন্য। কিন্তু তখন আমার মামা মামি আমাকে বলল, তোমার জন্য একটা বিদেশি পাত্র দেখেছি, জামাই নাকি দুবাইতে থাকে। আর শোনো, এরকম পাত্র সচরাচর পাওয়া যায় না, বুঝছো? তোমার মামার পরিচিত হয়। হ্যাঁ, তো এরকম পাত্র আসলে সচরাচর পাওয়া যায় না। এই পাত্রটা যদি আমরা মিস করে ফেলি তাহলে কিন্তু তোমার ভবিষ্যতে বিয়ে দিতে অনেক কষ্ট হবে। তো তুমি না কইরো না নাজমা। আর শোনো, তোমার বিয়ের পরে তুমি চাইলে তোমার বাইকে নিয়ে ওদের বাড়িতে তুমি থাকতে পারবে। আর তাছাড়া তোমার শ্বশুর শাশুড়িও নেই, উনি দুবাইতে থাকে, উনার টাকা পয়সা সব কিছুই আছে, বাড়ি আছে। তো তুমি তোমার নিজের মতো করে সেখানে থাকতে পারবা। আর বিশেষ করে আমি শুনছিলাম, আমার যেহেতু বয়স কম, আমার মামা মামি কেউ নাকি ওই যে আমাকে বিয়ে করবে তার নাম ছিল সালাউদ্দিন। সে একজন দুবাই প্রবাসী বাইয়ের প্রচুর টাকার মালিক। তারা নাকি মামা মামিকেও প্রচুর টাকা দিয়েছে, যেহেতু তাদের পরিচিত। তো মামা মামিও টাকার কাছে তারা হার মেনে গিয়েছিল। আর যার সঙ্গে বন্ধুরা আমার বিয়ে হবে তার বয়সটা কিন্তু তুলনামূলক একটু বেশি ছিল। হ্যাঁ, যেই জায়গায় আমার বয়স হচ্ছে 15 বছর, সেই জায়গায় তার বয়স হচ্ছে প্রায় 32 বছর বয়স। তিনি নাকি এর আগে একটা বিয়ে করেছিল, সেটা দেশে করে নাই, বিদেশে করেছিল, বাট ওই বিয়েটা নাকি টিকে নাই। হ্যাঁ, উনি আগে সৌদি ছিল, তারপর সৌদি আরব থেকে নাকি দুবাই গেছে বিয়ে করে। যাই হোক, এখন আসলে আমার মতো একটা কচি একটা মেয়ে, এত অল্প বয়সী একটা মেয়ে উনি কিন্তু পাবে না, উনার যতই টাকা পয়সা থাকুক। হয়তো আমি গরিব বলে, আমার মা বাবা নাই বলে আমার মামা মামি আমাকে তার কাছে বিয়ে দিয়ে ফেলেছে। তো আমিও এক প্রকার আসলে মেনে নিয়েছিলাম, কারণ এছাড়া আমার কাছে তখন আর কোনো উপায় ছিল না। আমি কি করব বলেন? আমার কি করার আছে? আমার কিছু করার আছে তখন? কারণ আমার বাবা নেই, মা নেই, আত্মীয় স্বজন কেউ আমাকে দেখাশোনা করে না। আমি ছোটবেলা থেকে নানা নানির কাছে বড় হয়েছি, আমার মামা মামি এখন আমাকে দেখাশোনা করতেছে। তো তারা একটা সিদ্ধান্ত নিয়েছে আমাকে বিয়ে দিবে। সেখানে বিয়ে দিলেও হয়তো আমি টাকা পয়সা পাবো, বাড়ি গাড়িতে ঘুমাতে পারবো। হ্যাঁ, জামার বয়সটা একটু বেশি, এইটাই। তাছাড়া আমার ভাইকেও আমি পড়াশোনা করাতে পারবো। তাছাড়া আমার মামা মামি যেহেতু একটু আর্থিক দিক থেকে একটু দুর্বল, তো তারা কিছু টাকা পয়সা পাবে, চলতে পারবে। তো আমাকে দিয়ে তো তাদের একটা ভবিষ্যৎ হয়ে গেল, তাই না? তো আমি আর সেখানে আসলে কোনো কিছুতে না করতে পারি নাই। জামাইয়ের বয়স একটু বেশি ছিল। তো বন্ধুরা, আসলে যে বিয়েটা হয়েছিল তেমন ডাক দূরভাবে হয় নাই, অনুষ্ঠান হয় নাই, কারণ জামাই বিদেশ থেকে আসছে, কাজী অফিসে গেছে, বিয়ে হয়ে গেছে। সেই এই মিলাদ মাহফিল করে বিয়েটা আর কি সম্পূর্ণ করে ফেললাম। তারপর বাসর রাত আসলে বুঝেন তো, উনার বয়স হয়ে গেছে, উনার শরীর আগের মতো কাজ করে না। তো আমি একটা মানে যৌবনকালের একটা মেয়ে, আমার খুবই অল্প বয়স, মানে যাকে বলে একটা কচি মেয়ে, কচি একটা মাল আমি। সেই জায়গায় মানে এখন তো আমার বয়স বেশি, তখন আমি কম ছিলাম। তো আমার বয়সের সঙ্গে আমার কিন্তু একটা 18 বছর কিংবা একটা 20 বছরের একটা কচি একটা ছেলে আমার লাগতো। সেই জায়গায় কিন্তু আমি এরকম একটা ছেলে আমি পাই নাই। একটা 32 বছরের একটা কাকুকে আমি পেয়েছিলাম, এবং দেখেন তাকে কিন্তু আমার নিজের স্বামী বলে আমাকে মেনে নিতে হচ্ছে। তো আমার আর কিছু করার ছিল না, আমার আর কোনো কিছু উপায়ও ছিল না। আমার সব কিছু আসলে হাসি মুখে তখন মেনে নিতে হয়েছে। কি করব? কোনো কিছু আসলে তখন আমার হাতে ছিল না, বা আমার কোনো কিছু আসলে অ্যাকচুয়ালি করারও ছিল না। তা আমি সব কিছু মেনে নিলাম। সব কিছু মেনে নিয়ে সুখে শান্তিতে সংসার শুরু করে দিলাম, যে এইভাবে আর কতদিন। তো আমিও তাকে মেনে নিলাম, কিন্তু উনি আসলে আমাকে বাসরাতে তেমন একটা স্যাটিসফাইড করতে পারে না আমাকে। একটা কম বয়সী মেয়ের আসলে যেরকম তার সুখের দরকার, তার যেমন তৃপ্তি আনন্দ দরকার, আমার সেই স্বামী কিন্তু আমাকে বাসরাতে ওইরকম
সুখ দিতে পারে নাই। হ্যাঁ, তবে আমার কাছে একটু একটু ভালো লাগছিল, একটু একটু আমার কাছে ভালো লাগছিল মোটামুটি। কিন্তু আসলে উনি আমাকে যেই ধরনের স্যাটিসফাইড করা দরকার, বা একটা অল্প বয়সী মেয়ে যেরকম কিপ্টে দরকার, ওই রকম কিন্তু আমাকে সে সুখ দিতে পারে নাই। কিন্তু বন্ধুরা, আমি ছিলাম একটা নিষ্পাপ। উনি আমাকে যেমনই সুখ দিক, আসলে তার বিরুদ্ধে আমার কোনো কি বলবো নালিশ করার মতো কিছু ছিল না। যাই হোক, তাতে আমি খুশি ছিলাম, কারণ বেশি সুখের চেষ্টা করতে গেলে আবার হয়তো কোনো বিপদ আছে। যাই হোক বন্ধুরা, এইভাবে তার সঙ্গে আমি সংসার করতে করতে প্রায় 3 মাস চলে গেল। একদিন আমার স্বামী সালাউদ্দিন আমাকে বলতেছে, নাজমা, আমি তোমাকে যেমন সুখ দিতেছি, তুমি কি সেই সুখে তোমার চলবে, নাকি আরো বেশি লাগবে? হঠাৎ তার মুখে এইরকম কথা শুনে আমিও রীতিমতো একটু অবাক হয়ে পড়েছিলাম। আমি তাকে বললাম, আজকে হঠাৎ আপনার মুখে এমন কথা কেন? আগে তো কখনো এরকম বলেন নাই। সে আমাকে বলল, না, আমার কাছে মনে হচ্ছে আসলে আমি তোমাকে যেরকম আদর সোহাগ দিতেছি, এইটা তোমার জন্য যথেষ্ট না। হ্যাঁ, দেখো, আমার একটু বয়স হয়েছে, হয়তো শরীরে আগের মতো একটু জোর নেই, শক্তি নেই। আসলে তোমার মতো এত অল্প বয়সী মেয়ে রেখে আমি বিদেশ বাড়িতে যাব, তোমার জন্য তো আমার একটু টেনশন থাকেই। তখন আমি তাকে বললাম, আমার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি আপনার এই ঘর ছেড়ে, আপনার এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আপনি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, আমি আপনার বিশ্বাস ভাঙব না। আপনি আমার স্বামী, আমাকে কম সুখ দেন বা বেশি সুখ দেন, আপনি আমাকে যাই দিবেন আমার সেটাই মেনে নিতে হবে, ঠিক আছে? আপনাকে আমি বিয়ে করেছি, কবুল বলেছি। আর আপনি তো আমার মামা মামিকেও দেখাশোনা করতেছেন, আমাকেও দেখাশোনা করতেছেন, আমার ভাইকেও কলেজে ভর্তি করে দিয়েছেন। আমার জন্য তো আপনি অনেক কিছু করতেছেন, আপনার কাছে আমি অনেক ঋণী। তো সে আমাকে বলল, তুমি সত্যি কি আমাকে ছেড়ে যাবে না? আমি বললাম, না। তো সে ওই কথাটা শোনার পর ভীষণ খুশি হয়েছিল মানুষটা, আর আমি তার এই খুশিতে আমিও ভীষণ খুশি হয়েছিলাম। যাক, মানুষটা আমাকে অবশেষে বিশ্বাস করতে পারতেছে, এবং সে তার মনের ভিতরে যে খুঁতখুঁত ছিল আমাকে নিয়ে, যে একটা পেরেশানি ছিল, সেটা হয়তো বন্ধ হয়ে গেছে। যাক, সেও খুশি হলো। এইভাবে বন্ধুরা, দেখতে দেখতে প্রায় 3 মাস চলে গেল। হ্যাঁ, 3টা মাস চলে গেল। আর সে যেহেতু একজন প্রবাসী মানুষ, সে কিন্তু বিদেশ থেকে এই 3 মাসের ছুটি নিয়ে কিন্তু দেশে এসেছিল। তো সে আমাকে বলতেছে, নাজমা, কিছু করার নেই, আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে যেতে। এই 3টা মাস তোমার কাছে একই রুমে একই খাটে ঘুমিয়েছি, থেকেছি, তোমার কত আদর সোহাগ স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছো। হ্যাঁ, তোমাকে ছেড়ে যেতে আমার একদমই মন চাচ্ছে না নাজমা। মনে হচ্ছে সারাটা জীবন তোমার কাছে আমি থাকি। আমি তখন তাকে বললাম, তাহলে থেকে যান, বিদেশে আর যেতে হবে কেন? আপনার তো আর টাকা পয়সা কম নেই, যা আছে আমাদের তা দিয়েতে হয়ে যাবে, থেকে যান। সে আমাকে বলল, না, যেতে হবে কেন, এখানে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আছে, এখন হঠাৎ করে তো আর চলে আসা যায় না। তখন আমি তাকে বললাম, তাহলে তো যেতেই হবে। দেখেন, যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব ব্যবসা বাণিজ্য গুছিয়ে চলে আসেন, তাহলে তো সব কিছু মীমাংসা হয়ে যায়। সে তখন আমাকে বলল, হ্যাঁ, এটাই করতে হবে। আমি দেখি এবার যাব, বিদেশে যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব ব্যবসা বাণিজ্য সব কিছু গুছিয়ে দেশে চলে আসব। কারণ হচ্ছে তোমার মায়া, তোমার ভালোবাসার জালে
আমি আটকে গেছি, আমার মাথায় তো আর কোনো কিছু কাজ করতেছে না। তো যাই হোক, আসলে তার সত্যিই খুব কষ্ট হচ্ছিল যে আমার মতো এরকম অল্প বয়সী একটা মেয়েকে রেখে মানে সে চলে যাবে বিদেশে, আবার কবে আসবে না আসবে তার কোনো গ্যারান্টি নেই। 5 বছরও লাগতে পারে, আবার দেখা যাচ্ছে 10 বছরও লাগতে পারে, কোনো সিওরিটি কিন্তু নেই। যাই হোক বন্ধুরা, 3 মাস পর আমার স্বামী দেশ ছেড়ে সে আবারও দুবাইতে চলে গেল, সেই দূর প্রবাসে। আমার ভাই তখন স্কুলে পড়াশোনা করতেছে, আর তার বয়সও খুব কম, 12 বছর। এদিকে আমার প্রায় 16 বছর বয়স নতুন হয়েছে। তো আমি একা একটা মানুষ বাইকে নিয়ে আসলে বাড়িতে থাকি, কোনো রকম সময় যাইতে যায় না। সারাদিন মোবাইলে আসলে অনেক নাটক সিরিয়াল দেখে দেখে সময় পার করি। তারপর হচ্ছে আমার ভাই, সেও আমার সঙ্গে ঘোরাঘুরি করে, আড্ডা দেয়, কথা বলে, লুডো খেলি। আর আমার স্বামী সালাউদ্দিন, সে মাঝে মধ্যে আমাকে বিদেশ থেকে ভিডিও কল দিত, সকালবেলা, বিকালবেলা, দুপুরবেলা, রাতে। কারণ তার বাড়িতে এরকম অল্প বয়সী একটা কচি একটা বউ রেখে সে বিদেশে গেছে। আর যে 3টা মাস সে আমার সঙ্গে সময়টা কাটিয়েছে, সে তো এই সময়টা আসলে ভুলতে পারতেছে না। হ্যাঁ, আসলে এই টাইমটা সে কিন্তু ভুলতে পারতেছে না। এই জন্য সে আমাকে প্রচুর মিস করে। বিদেশে যাওয়ার পর সে আমাকে বলে আমাকে মিস করতেছে, এখন আমাকে পাইলে আদর করতো, এইটা করতো, সেইটা করতো, মানে এরকম কত কিছু যে বলে বন্ধুরা, সেই কথা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে উনি আমার জন্য আসলে কতটা পাগল। তো স্বামী যেহেতু বিদেশে থাকে, বুঝে নিত, সে মাঝে মধ্যে আমাকে ভিডিও কল দিত। ভিডিও কল দিয়ে আমার কাছে সে কত কিছু দেখতে চাইতো। কখনো বলতো, জান এইটা দেখাও, ওইটা দেখাও। হ্যাঁ, এইভাবে আসলে আমার আরও প্রায় 6 মাস কেটে গেল। মোবাইলে বিদেশে থাকে বেচারা, আমিও ভাবলাম যে আমাদেরকে এত স্নেহ করে, যখন যা লাগে টাকা পয়সা, হ্যাঁ, স্বর্ণের নেকলেস, সব কিছু দেয়। তো তাকে মোবাইলে একটু দিতে, এইভাবে দেখাতে সমস্যা কি? আমি এইভাবে তাকে প্রতিনিয়তই কিন্তু এইরকম করে কিন্তু তাকে এটা ওইটা আমি দেখাতাম। হ্যাঁ, প্রতিনিয়তই আমি মোবাইল ফোনে তাকে এইভাবে, সে যেভাবে বলতো আমাকে, আমি সেভাবেই চলতাম। মানে কি বলবো বন্ধুরা, দিন নেই রাত নেই, সে আমাকে হুটহাট কল দিত, দিয়ে বলতো, বউ এটা দেখাও না, ওইটা দেখাও না, আর একটু খুলো না। তো আমার বাড়িতে আসলে আমার ছোট ভাই সাজিদ সে আছে। তো অনেক সময় সে পাশের রুমে পড়াশোনা করতো, আবার অনেক সময় সে খেলাধুলা করতো। কারণ সে কোথায় আছে তাকে দেখে কিন্তু আমার এই কাজগুলো করা লাগতো। অনেক সময় আমি কিন্তু আমার স্বামীকে না করতে পারতাম না, তাকে কিন্তু আমি না বলতে পারতাম না। অনেক সময় আমার তাকে দেখানো লাগতো। তো একদিন আসলে রাত না, সেদিন সকাল ছিল। আমি আসলে সবে মাত্র গোসল করে আসলাম। আর গোসল করে আসলে মেয়েদের পরনে কিন্তু তখন হালকা পাতলা কাপড় থাকে। আমি রুমের আয়নার সামনে গিয়ে চুল আঁচড়াচ্ছিলাম। ঠিক ওই সময়টাতে আমার স্বামী বিদেশ থেকে কল দিল। সে আমাকে ভিডিও কল দিয়ে বলতেছে, জান তোমাকে তো আজকে দারুণ সুন্দর লাগতেছে। আমি বললাম, সবে মাত্র গোসল করে এসেছি। সে আমাকে বলল, তাই নাকি, তোমাকে তো গোসল করলে আরও বেশি সুন্দর লাগে। সে আমাকে বলল, জান একটু দেখাও না। ওই সে হাত দিয়ে একটু দেখে কি জানি করে আর কি। আমি বললাম, এখন দেখাবো? না, এখন পারবো না। সে আমার কাছে রিকোয়েস্ট করলো, বলল, জান একটু দেখাও না, একটু প্লিজ। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি একটু খুলে তাকে দেখাচ্ছিলাম ভিডিও কলে, মোবাইলটা সামনে রেখে। তো বন্ধুরা, আমার ছোট ভাই সে ছিল মাঠে, ছিল খেলাধুলা করতেছিল। হঠাৎ করে সে আসলে ঘরে ঢুকে গেল এবং আমার রুমে দরজার সে ঢুকে গেল।
ঢুকে সে আমার এমন একটি অবস্থা দেখলো। আমি আমার স্বামীকে ভিডিও কলে মানে তাকে সব কিছু দেখাচ্ছিলাম। আর আমার ছোট ভাই সাজিদ সে দরজার সামনে এসে তার বড় বোনের এমন অবস্থা, নগ্ন শরীর দেখে সে তো রীতিমতো একেবারেই কি বলবো, একটা রোবটের মতো দরজার সামনে সে হা করে আমার দিকে তাকিয়ে আছে। সাজিদের চোখ মানে বন্ধই হচ্ছে না, একদম এক দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়েছে। ওরে বাপ রে বাপ, আমি সেদিন প্রথম সাজিদকে দেখেছিলাম, সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে, মানে আমি যে তার বড় বোন। হ্যাঁ, এই বিষয়টা মনে হয় তখন সাজিদ বলে গিয়েছিল যে আমি এটা কি করতেছি, আমার বড় বোনকে আমি দেখতেছি এমন অবস্থায়। না, আসলে আমি একটু সুন্দর ছিলাম তো ও আমাকে দেখে একেবারে এক দৃষ্টিতে তাকিয়েছে। তখন তাড়াতাড়ি আমি আমার স্বামীকে বললাম, আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি। আমি কলটা কেটে দিলাম, দিয়ে তাড়াতাড়ি আমি কাপড়গুলো পরতেছিলাম। আর তখন আমি সাজিদকে বললাম, সাজিদ কি ব্যাপার, তুমি কখন আসলে? আর এসে এভাবে হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? সাজিদ তখন আমাকে বলতেছে, আপু তুমি এত সুন্দর, আমি তো তোমাকে আগে কখনো এইভাবে দেখি নাই তো, এই জন্য। আমি বললাম, ও ছোটবেলা থেকে আমার কাছে বড় হয়েছিস আর এখন বলিস আমাকে কখনো এইভাবে দেখিস নাই? হ্যাঁ, বিয়াদবি করা হচ্ছে। যা বাথরুমে গিয়ে তাড়াতাড়ি গোসল করে আয়, আমি ভাত বেড়ে দিচ্ছি, ভাত খাবি। তারপর সাজিদ ওয়াশরুমে চলে গেল। কিন্তু তখনও আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে যে সাজিদ কি আমার সব কিছু দেখে ফেললো? হ্যাঁ, ওর সামনে যেতে আমার একটু লজ্জা হচ্ছিল। যাই হোক, কতক্ষণ গোসলখানায় গেল, গিয়ে গোসল করে এসে আমাকে বলবো, আপু খাইয়ে দে। ও আসলে ছোটবেলায় আমার হাত ছাড়া খায় না, ওকে খাইয়ে দিলাম। তো সাজিদ ও ওর রুমে থাকে। সেদিন রাতে সাজিদ আমাকে বলতেছে, আপু আমার না একা একা ঘুমোতে ভালো লাগে না, ছোটবেলা থেকেই তোর কাছে ঘুমিয়ে অভ্যাস, এখন আমি তোর কাছে ঘুমাবো। আমি বললাম, এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আছে, দেখ তোকে আলাদা রুমে থাকতে হবে। আর আমার স্বামী আমাকে একটু পরেই কল দেবে, সে তোর দুলাভাই সবসময় ভিডিও কল দেয়, বুঝিস তো কত কিছু সে দেখতে চায়, এখন তুই এরকম করিস না ভাই। তখন সাজিদ আমাকে বলতেছে, তো সমস্যা কি, আমি ঘুমিয়ে পড়বো, তুই দুলাভাইকে দেখাবি সব কিছু। কিন্তু সাজিদ সেদিন আমার কোনো কথাই শুনতেছিল না বন্ধুরা। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু কোনো কিছু দেখতে পারবি না। সাজিদ তখন আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কোনো কিছুই দেখব না, হ্যাঁ এবার তুই যা করবি কর। তারপর বন্ধুরা আমি আসলে ঘুমিয়ে পড়লাম, সাজিদও ঘুমিয়ে পড়ল। ঠিক রাত যখন 10:30 বাজলো, আমার স্বামী আমার মোবাইলে তখন একটা ভিডিও কল দিল, এবং ভিডিও কল দিয়ে সে আমাকে জিজ্ঞাসা করতেছে কেমন আছি, খেয়েছি কিনা। আমি বললাম হ্যাঁ ভালো আছি। তখন সে আমাকে বায়না ধরতেছে তাকে দেখাতে হবে। হ্যাঁ, আমি তখন তাকে বললাম, দেশে যখন 3 মাস ছিলা তখন তো কোনো কিছুই করতে পারো না ঠিকঠাকভাবে, আর বিদেশে গিয়ে এখন মনে হচ্ছে তোমার ভালোবাসা বেড়ে গেছে। সে আমাকে বলল, আরে জান একটু দেখাও না, মাঝে মধ্যে একটু দেখতে মন চায়, আরে কিছু করতে পারি আর না পারি, তোমাকে দেখতে ভারী সুন্দর লাগে, বেশ মিষ্টি লাগে, জান একটু দেখাও না প্লিজ। আমি বললাম, শোনো আজকে আমি দেখাতে পারবো না, আমার পাশে আমার ভাই শুয়ে আছে। তখন ও বললো, তোমার ভাই তো ঘুমিয়ে গেছে, একটু দেখাও না। তো যাই হোক বন্ধুরা, আমি ভালো করে চোখ দিয়ে সাজিদের চোখের দিকে হাত দিচ্ছিলাম যে ও কি ঘুমিয়ে গেছে সত্যি নাকি ঘুমের ভান ধরছে। যাই হোক, আমার স্বামীকে তখন আমি দেখাতে শুরু করে দিলাম। দেখলাম সাজিদ ঘুমিয়ে পড়েছে, কিন্তু বন্ধুরা ও আসলে ঘুমায় নাই, ও আসলে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে সব কিছুই দেখতেছিল। আমি ওর দুলাভাইকে সব কিছু দেখাচ্ছিলাম, আর ও চোখের ফাঁক দিয়ে সব কিছু লুকিয়ে লুকিয়ে চুপি চুপি দেখতেছিল। হঠাৎ করে সাজিদের চোখ আমার চোখে পড়ল, যে ও যে চোখ খুলে সব কিছু দেখতেছিল, আমি সেটা হঠাৎ করে দেখে ফেলেছিলাম। তখন আমি তাড়াতাড়ি
ফোনটা কেটে দিলাম। স্বামীকে বললাম আমার খুব ঘুম পাচ্ছে, আজকে আমি পারবো না। এই কথা বলে ফোনটা আমি কেটে দিয়ে আমি সাজিদকে বললাম, কিরে তুই ঘুমাসনি? সে বলল না তো। তার মানে ও সব কিছু দেখে ফেলেছে। আমি বললাম, তুই এগুলো কি করতেছিস ভাই? তোর দুলাভাইয়ের সঙ্গে আমি ভিডিও কলে আলাপ করতেছি, তুই সব কিছু দেখতেছিস? সাজিদ তখন বলল, বারে আমি দেখলে কি সমস্যা? হ্যাঁ, আমি কি কারো কাছে বলে দিব নাকি? এই কথা বলে সাজিদ ঘুমিয়ে পড়লো একটু রাগ করে। আমি সাজিদকে বললাম, রাগ করে না ভাই। সাজিদকে জড়িয়ে ধরে সেই রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বন্ধুরা হঠাৎ করে রাতের বেলায় সাজিদ আমাকে ধাক্কাধাক্কি করা শুরু করে দিয়েছে, আমার সঙ্গে কেমন যেন আচরণ করা শুরু করে দিয়েছে। সাজিদের এমন আচরণ আমার মোটেও ভালো লাগলো না। তারপর দেখলাম ও যা শুরু করে দিয়েছে বন্ধুরা রাতের বেলা, মানে আমার সঙ্গে ঘষাঘষি করে এক প্রকার আমাকে গরম করে দিয়েছে। আমি আর তখন নিজেকে কোনোভাবেই আটকাতে পারতেছিলাম না। তারপর বন্ধুরা নিজের ভিতরে হঠাৎ করেই কেমন জানি একটা উদ্ভুট চিন্তা জাগলো, না এই রাতে কিছু একটা করতে হবে। আসলে আমার সবেমাত্র 16 বছর বয়স, আর যখন আমার শরীরে কেউ হাত দেয়, আমাকে যখন কেউ টাচ করে, তখন আমি আর নিজেকে শান্ত রাখতে পারি না, নিজেকে নিজে আর কখনোই কন্ট্রোলে রাখতে পারি না। তারপর ওই রাতে সাজিদের সঙ্গে আমার যা হয়েছিল, বাপরে বাপ। সাজিদ ও যে আমার সঙ্গে এমন একটা কাজ করবে এটা আমি কখনোই ভাবি নাই। ওই রাতে সাজিদ আমাকে এত ভালোবাসা দিয়েছিল, আমি এক অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করে দিলাম, মা গো বাবা গো বলে আমি কান্না করতে শুরু করে দিলাম। আসলে বন্ধুরা আমার স্বামী সালাউদ্দিন আমাকে বিয়ে করেছিল, সে আমাকে এই 3টা মাস আমাকে বাসর রাতে সুখ দিতে পারে নাই। আমি তার কাছ থেকে কোনো কিছুই অনুভব করতে পারি নাই। কিন্তু সাজিদ, তার মাত্র 12 বছর বয়স, এই বয়সে এইরকম একটা ছেলে আমার মতো 16 বছরের একটা মেয়েকে পুরো রাত কাঁদিয়ে ফেলেছে। হ্যাঁ, আমার মনে হয়েছিল আমি এক অন্য স্বর্গে আছি। আসলে মেয়েরা যদি কান্না করাতে পারে কোনো পুরুষ, সেই হচ্ছে আসল পুরুষ। হ্যাঁ, সাজিদ ওই রাতে আমাকে পুরো কান্না করে দিয়েছিল। তখন আমি বুঝলাম যে আমার ভাই তো হচ্ছে আসল পুরুষ। হ্যাঁ, তো বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠে সাজিদকে সেদিন নাস্তা দিয়ে খাইয়ে দিলাম। আমি সাজিদকে বললাম, কিরে তুই এত শক্তিশালী পুরুষ, এত পারিস, হ্যাঁ এগুলো কার কাছ থেকে শিখেছিস? তখন সে বলল, এগুলো শিখতে হয় না, আসলে এগুলো দেখে দেখেই হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমার কাছে মনে হলো আমার স্বামী তো একজন প্রবাসী, আর প্রবাসীর স্ত্রীরা কম বেশি সবাই পরকীয়া করে। তো আমাকে এরকম পরকীয়া কারো কাছে করতে হবে না, কারো কাছে যেতেও হবে না। যেই জায়গায় আমার নিজেরই ভাই আমার ঘরে থাকে, সেই এত ভালো কাজ জানে, তাহলে আমি কেন অন্যের পুরুষের কাছে যাব? তো এইভাবেই আসলে প্রতিটা রাত প্রতিটা দিন আমার এখন সুখ শান্তি চলতেছে। আর সেইটার একমাত্র কারণ হচ্ছে আমার নিজের ভাই সাজিদ, ও আমাকে এইরকম সুখ দিচ্ছে। আসলে বন্ধুরা, যখন কোনো অল্প বয়সী মেয়ের আসলে কোনো বুড়ো কাকুর সঙ্গে বিয়ে হয়, সে তো তোমাকে টাকা পয়সা ভাত কাপড় দিতে পারবে, কিন্তু তোমাকে সে শারীরিক সুখটা ভালোভাবে দিতে পারবে না। সে শুধু তোমার সৌন্দর্য দেখেই যাবে, কিন্তু কোনো কিছু করতে পারবে না। আর এই জন্যই বলে, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আমার যেটুকু আফসোস ছিল এখন আর আফসোস নেই, যে আসলে নিজেদের মধ্যে সব কিছু সেটেল করে নিলেই হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আমার জীবন এখন সুন্দর, এখন রঙিন, আর এইভাবেই চলতেছে। তো আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। দেখা হচ্ছে আমার প্রিয় বন্ধুরা নতুন ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।